ঠিক কোন জায়গায় এসে দাঁড়ালো এই বৈঠকের পর পর ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ? 44তম দিনে এসে দাঁড়িয়েও তারা ব্যর্থ। এখনো তারা ইরানে মাথা গলাতে পারছে না। আফগানিস্তানে মাথা কাটিয়ে আসতে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে, ঠিক একইভাবে ইরান যুদ্ধ একটা ব্লান্ডার হয়ে দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। তারা কি ভেবেছিল? যতই মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করুক তাদেরকে পুরো ধূলিসাৎ করে দিয়েছি, এই করে দিয়েছি, সেই করে দিয়েছি, তাহলে কেন অত দূর থেকে ছুটে আসতে হচ্ছে ইসলামাবাদে শান্তি চুক্তি করার জন্য? ইরানের কাছে মাথা ঝোকাতে হচ্ছে কেন? যখন ফাঁদে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক সেই সময় নিজেকে উদ্ধার করার চেষ্টা করছে ইরান, এবং আশা করি ইরান এই কূটনৈতিক চালে সফল হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল ট্রুথের পোস্ট দেখলে কিন্তু যে কোনো সাধারণ মানুষের এই প্রশ্নই জাগবে মনে। আর সেই কারণেই যখন তারা বলছে যে এবার ইরানে আমরা মার্কিন ট্রুপ পাঠিয়ে দেব, সেটাও কিন্তু একটা বড় আশঙ্কার বিষয় হয়ে দাঁড়ায়। ফেঁসে গেছে আমেরিকা। ইসরায়েলের কথায় ইরানে তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু এবার বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না। সেই পথ শর্ত চাপিয়ে কার্যত বন্ধই করে রেখেছে ইরান। দেখুন, 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের 43তম দিনে গিয়ে ইসলামাবাদে একটি শান্তি চুক্তি পর্যালোচনার বৈঠক ডাকা হয়। আর সেই বৈঠকে উপস্থিত থাকে ইরানের প্রতিনিধিরা, সেই বৈঠকে উপস্থিত থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, এবং মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকে পাকিস্তানের প্রতিনিধিরা। সেই বৈঠকে কি হয়? বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে। কেউ বলছে ইরানের প্রতিনিধিরা পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গেই বসেছিলেন, তারা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মুখোমুখি হয়নি। অন্যদিকে শোনা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তারাও নাকি পাকিস্তানের প্রতিনিধিদের মাধ্যমেই তাদের শর্তগুলো ইরানকে জানিয়েছেন। কেউ আবার বলছে যে ইরানের দেওয়া শর্ত নাকি আমেরিকা মেনে নিয়েছে। আবার হোয়াইট হাউস বলছে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো পর্যন্ত। ঠিক কোন জায়গায় এসে দাঁড়ালো এই বৈঠকের পর পর ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ? বড় প্রশ্ন। আর এই বড় প্রশ্নের উত্তরটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব রণক্ষেত্রে। কথা দিচ্ছি শেষ পর্যন্ত দেখুন। এই পর্যন্ত মানে আজ পর্যন্ত যা যা হয়েছে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের সমস্ত আপডেট আপনি এই এপিসোডটা দিয়ে পেয়ে যাবেন। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে আমেরিকা ইজ ট্র্যাপড। অ্যাকচুয়ালি আমেরিকা ফেঁসে গেছে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধে। সামনেই তাদের মিড টার্ম ইলেকশন, ডোনাল্ড ট্রাম্প সেটা নিয়ে ব্যস্ত। আর অন্যদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ, অভিবাসন নীতি নিয়ে সেখানেও একটা ব্যস্ততা রয়েছে। তারপর এপস্টিন ফাইল। আচ্ছা, এই ইরান যুদ্ধে যাওয়ার পর ন্যাটোর সঙ্গে একটা সম্পর্ক বিচ্ছিন্ন, ন্যাটোর দেশগুলির সঙ্গে। বিশ্বজুড়ে ডলারের প্রভাব কমছে আস্তে আস্তে। আর হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদী বন্ধ থাকলে সবচেয়ে বেশি ক্ষতি হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলির, তাতে কোনো সন্দেহ নেই। আর এই অবস্থায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি চাইছেন যেন তেন প্রকারে এই যুদ্ধ শেষ করতে হবে। আর সেই কারণেই তিনি আসিম মুনির এবং শেহবাজ শরীফকে ঘুর পথে তাদেরকে ইনভলভ করেছে এই যুদ্ধবিরতি আলোচনার জন্য। কেন বলছি? তার কারণ ডোনাল্ড ট্রাম্পই তো পাঠিয়েছিলেন না যে তুমি লেখো টুইটে যে আমরা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করব, এবং এই গল্প রয়েছে। যদিও সেইখান থেকে আবার সরে এসছে। লেবানন নিয়ে একটা বিশাল জটিলতা। এই মুহূর্তে যে বৈঠক হলো সেই বৈঠকের কিন্তু সেরকম নির্যাস এখনো পর্যন্ত আমি কোনো সংবাদ মাধ্যমে পাইনি। এমনকি ইরানের যে রাষ্ট্রীয় চ্যানেলগুলি, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলি, তারাও কিন্তু একটা যে পুরোপুরি সমাধান হয়ে গিয়েছে এই ধরনের কথা তারাও বলতে পারছে না। তাহলে সমস্যা কোথায় গিয়ে আটকে রয়েছে? প্রথমত আপনাদের বলে রাখি, ইরানের বেশ কয়েকটি দাবি দাওয়া রয়েছে, শর্ত। বিশেষ করে মার্কিন ট্রুপ তাদেরকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিতে হবে। তাদের যে জব্দ করে রাখা সম্পদ কাতার ওমানে রয়েছে সেইগুলো ফেরত দিতে হবে। হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব ইরানের হাতে সঁপে দিতে হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরও পাল্টাপাল্টি বেশ কিছু শর্ত রয়েছে, একদম কনফ্লিক্ট করে এসে ইরানের শর্তের সঙ্গে। কি সেটা বলছে? হরমুজ প্রণালী খুলে দিতে হবে, পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করে দিতে হবে,
বুঝতে পারছেন, মানে এই সমস্ত জায়গায় এসে, আর অন্যদিকে লেবাননে হামলা চলছে, ইসরায়েল করছে, সেই হামলা করা যাবে না, এটা হচ্ছে ইরানের দাবি। আর ইসরায়েল বলছে না এটা তো যুদ্ধবিরতির মধ্যে নেই। এই সমস্ত জায়গায় এসে একটা আটকে রয়েছে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ। তাহলে আজকে আপনাদের কি বলবো, শুরুতেই আপনাদের আমি বলবো যে এখনো পর্যন্ত এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধে কোন কোন দেশের কি কি ক্ষতি হলো এবং কোন দেশ এগিয়ে রয়েছে, কোন দেশ পিছিয়ে রয়েছে, সেইটা আমি এই প্রথম প্লেটটাতে আপনাদের দেখাবো। যেমন দেখুন, আল জাজিরা করেছিল ইউএস ইসরায়েল অ্যাটাকস অন ইরান, ডেথ টোল অ্যান্ড ইনজুরিস লাইভ ট্র্যাকার। এই একটি তারা গ্রাফিক প্লেটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। তাও তারা বলেছে যেটা এই ফিগার মাইট বি চেঞ্জ অ্যাজ মোর ইনফরমেশন বিকামস অ্যাভেলেবেল। এটা আমি বলে রাখি, প্রথম 40 দিন মানে 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে প্রথম 40 দিনের হিসেব এই প্লেটটাতে রয়েছে। তারা বলেও দিয়েছে যে 28শে ফেব্রুয়ারি থেকে 10ই এপ্রিল। কিন্তু আমি এইখানে আপনাদের জন্য কিন্তু আজ পর্যন্ত যারা রবিবার 12ই এপ্রিল এই ভিডিওটি দেখছেন, একদম কারেন্ট আপডেট তুলে ধরে আপনাদের জন্য এই বাংলা একদম সাজিয়েছি। দেখুন, সবচেয়ে বড় বেশি ক্ষতি হয়েছে বলছে ইরানের ক্ষতি সবচেয়ে বেশি। প্রথমত তাদের নেতৃত্বের অনেক অ্যাসাসিনেশন হয়েছে, তাদের একাধিক সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে। যেমন যুদ্ধের শুরুর দিকেই 28শে ফেব্রুয়ারি তেহরানে নিজ কম্পাউন্ডে ইসরায়েলি মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যু হয়। এছাড়া আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানসিরি তার মৃত্যু হয়েছে। আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। এছাড়াও আরও অনেক সর্বোচ্চ নেতৃত্ব তাদেরকে হত্যা করা হয়েছে, অ্যাসাসিনেট করা হয়েছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমেই ভেবেছিল হয়তো আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রথম রাতে ইরানের সর্বোচ্চ নেতাদের আমরা অ্যাসাসিনেট করে দিতে পারলেই ইরানকে আমরা ভেনেজুয়েলা বানিয়ে দিতে পারবো, কিন্তু পারেনি। আজকে 44তম দিনে এসে দাঁড়িয়েও তারা ব্যর্থ। এখনো তারা ইরানে মাথা গলাতে পারছে না। কেন বড় প্রশ্ন। বলছে দেখুন, তারপরে জালালি খাতে কি কি ক্ষতি হয়েছে ইরানের। বলছে ইসরায়েলি বিমান বাহিনী সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ভয়াবহ হামলা চালিয়েছে, যার ফলে দেশটির 12% গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। এছাড়া মার্কিন হামলায় খার্গ আইল্যান্ড এর সামরিক ও লজিস্টিক অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। হতাহতের খবর কি রয়েছে, বলছে 6000-এরও বেশি সামরিক সদস্য তাদের মৃত্যু হয়েছে। অন্যদিকে 2400-রও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় 26,500 ছাড়িয়েছে। এখানেও যেমন দেখুন, 28শে ফেব্রুয়ারি থেকে 10ই এপ্রিল পর্যন্ত যে চার্ট তারা বানিয়েছে আল জাজিরা, সেখানেও কিন্তু তারা বলছে যে প্রথম 40 দিনে 2076 জনের মৃত্যু হয়েছে এবং 26,500 জনেরও বেশি ইনজিওর্ড। এটা কিন্তু তারা একটা সরকারি হিসেব দিচ্ছে। আমি আপনাকে বলছি, সরকারি এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য তুলে ধরে একত্রিত করে আপনাদের এই তথ্য আমি দিচ্ছি। বলছে কি, অর্থনৈতিক ক্ষতি কি রয়েছে। সরাসরি আর্থিক ক্ষতি হয়েছে $145 বিলিয়ন বেশি। এই ক্ষতি হচ্ছে ইরানের। অন্যদিকে 190টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং লঞ্চার ও 155টি নৌযান ধ্বংস হয়েছে ইরানের। এটা গেল ইরানের। এবার আসে ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে নিউ ইয়র্ক সিটির ডায়মনা এবং প্রধান শহরে যেগুলোতে আঘাত হয়েছে, যেমন হাইফার এবং বেথ সেমেস। বলে রাখি, লেবাননে অনবরত হামলা চলছে ইসরায়েলের, আর তার পাল্টা হিসেবে আবার সাম্প্রতিককালে নতুন করে হাইফারে হামলা চালিয়েছে হেজবুল্লাহ। কি বলছে, ডায়মোনাতে কি ক্ষতি হয়েছে। বলছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ডায়মোনা পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী শিল্প ও সামরিক এলাকায় আঘাত হেনেছে, যা পারমাণবিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য শহর হাইফার তেল সংশোধনাগার এবং বেইত সেমেস শহরের জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হাইফাতে হামলার ফলে এই অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটে। বেশ কয়েকদিন যাবৎ ইসরায়েলে বিদ্যুৎ থাকে না, লোডশেডিং এর মধ্যেই তাদের দিন কাটাতে হয়। হতাহতের খবর কি রয়েছে ইসরায়েলে। বলছে এখনো পর্যন্ত 27 জন বেসামরিক এবং 13 জন সেনা সদস্য নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় 7,450 জনেরও বেশি।
এবার আসি যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের মেন ভূখণ্ডে তো সেরকম কোনো ক্ষতি হয়নি, সেখানে কোনো হামলা চালানো হয়নি, বলে রাখি আগে থেকেই। কিন্তু যুক্তরাষ্ট্রের অ্যালাই যে দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশের কিন্তু ব্যাপক ক্ষতি করেছে ইরান। যেমন বলছে র্যাডার ও আকাশ প্রতিরক্ষা। ইরানের হামলায় অন্তত 12টি মার্কিন র্যাডার, যেমন AN/TPY-2 এবং থার্ড র্যাডার এবং প্যাট্রিয়ট সিস্টেমের র্যাডার, এই সমস্ত টোটাল 12টি মার্কিন র্যাডার বলা হচ্ছে, 12টি মার্কিন র্যাডার সিস্টেম ধ্বংস হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, যেখানে যেখানে সেই সমস্ত র্যাডারগুলো তারা মোতায়েন করেছিল, রেখেছিল। অন্যদিকে সৌদি আরবে বলছে, সৌদি আরবের অবস্থিত মার্কিন প্রিন্স সুলতান এয়ারবেসে সবচেয়ে বড় যে হামলাটা ইরান করেছিল, বলা হচ্ছে সেই হামলাতেই বেশ কয়েকজন আহতও হয়েছিল। ইরান সরাসরি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায়, এতে 12 জন মার্কিন সেনা আহত হয় এবং বেশ কিছু ড্রোন ও ট্যাঙ্কার বিমান ধ্বংস হয়ে যায়। এই ঘটনার পর প্রিন্স সুলতান এয়ারবেসে কিন্তু মার্কিন সেনারাও আসতে চায়নি। তারপর সেনা ও বিমান ক্ষয়ক্ষতি, এখনো পর্যন্ত 15 জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে সরকারি খবর। যদিও ইরানের দাবিটা আরও অনেক বেশি। তারা বলেছিল ইউএইতে যে মার্কিন সেনাদের জড়ো করা হয়েছিল, সেখানে যে হামলা তারা চালিয়েছিল, সেই হামলাতেই শুধুমাত্র 37 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। আর এই খবরটাই প্যালেস্তাইন ক্রনিকল ছেপেছিল, আপনাদের আমি দেখিয়েছিলাম। তারা দাবি করেছিল ওই একই ঘটনায় ইউএইতে নাকি 100 জনেরও বেশি মার্কিন সেনার মৃত্যু হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র জানাচ্ছে তাদের এখনো পর্যন্ত 15 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে আর 538 জন এই মুহূর্তে আহত রয়েছে। ইরান দাবি করেছে তারা A-10 এবং F-15E যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। মনে আছে সেই রাতের কথা, যেখানে অপারেশন চালিয়েছিল, রেস্কিউ অপারেশন চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই দিনেই কিন্তু একসঙ্গে 12টি এয়ারক্রাফট মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছিল। প্রায় এক রাতে 550 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছিল মাত্র এক রাতে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণটা ঠিক কত সেটাও জেনে যাবেন আজকের এই ভিডিওতে। বলছে লেবানন আর হেজবুল্লাহ, তাদের কি ভূমিকা? হতাহতের সংখ্যা লেবাননে এখনো পর্যন্ত 1800 জনের মৃত্যু হয়েছে এবং 5800 জনেরও বেশি আহত হয়েছেন। এরই মধ্যে 1400 জন হিজবুল্লাহর যোদ্ধা বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে। অন্যদিকে বাস্তুচ্যুতি হয়েছে দক্ষিণ লেবানন থেকে প্রায় 10 লাখ মানুষ উত্তর দিকে পালিয়ে গেছে। এই মুহূর্তে আপনারা জানেন লেবাননে একের পর এক ব্রিজ তারা ধ্বংস করে দিয়েছে, দক্ষিণের সঙ্গে উত্তরের কোনো যোগাযোগ নেই। এই অবস্থা দাঁড়িয়ে রয়েছে লেবানন। আর অন্যান্য দেশগুলি যেমন সংযুক্ত আরব আমিরাত, ইউএই, দুবাই বিমানবন্দর এবং বুর্জ আল আরবের কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে 13 জনের মতন নিহত হয়েছে এবং 220 জন আহত শুধুমাত্র ইউএইতে। ইরাক এবং সিরিয়া, বাগদাদ বিমানবন্দর এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ড্রোন হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। পপুলার মোবিলাইজেশন ফোর্সের PMF তাদেরই 85 জন সদস্যের নিহত হয়েছে এখনো পর্যন্ত। হরমুজ প্রণালীর কি আপডেট? ইরান এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে। দেখতে পাচ্ছেন ওদের সাউথ পার্স এবং খার্ক আইল্যান্ডে যে হামলা হয়েছিল এবং নিউক সিটি মনে করে ইরানের যে সমস্ত শহরে হামলা চালিয়েছিল, তাতেও কিন্তু ইরানের অনেক বড় ক্ষতি হয়েছে। এই গ্রাফিকটা একটুখানি আপনাদের এক নজরে দেখিয়ে দিই। এই মুহূর্তে ইরানের আপডেটটা আপনাদের দিলাম। অন্যদিকে বলছে লেবানন, মানে ইরানে এই নীলগুলো দেখছেন, এই নীলগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা। এক তো ইরানে হয়েছে, অন্যদিকে ইরাকে হয়েছে, 118 জনের মতন মৃত্যু হয়েছে আর ডজনস ইনজিউর্ড। অন্যদিকে লেবানন, সেখানেও বলছে প্রায় 2000 জনের মতন মৃত্যু হয়েছে, 5000 জনের মতন আহত। আচ্ছা, সাইপ্রাসও হামলা হয়েছে, প্যালেস্তাইনে 4 জন মারা গেছে, ইসরায়েলে 24 জন মারা গেছে, জর্ডানে 29 জন মারা গেছে, কুয়েতে 7 জন মারা গেছে, বাহারিনে 3 জন মারা গেছে, কাতারে 20 জন মারা গেছে, ইউএইতে 12 জন মারা গেছে, ওমানে 3 জন, সৌদিতে 3 জন এবং ইউএস মিলিটারি এই মুহূর্তে দাঁড়িয়ে 40 দিনের রিপোর্ট ছিল 13 জন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র তারাই, হোয়াইট হাউস তারাই দাবি করছে, পেন্টাগন থেকে দাবি করা হচ্ছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র 15 জন সদস্য তারা প্রাণ হারিয়েছে। বিবিসির এই খবরটা দেখুন, বলছে সিজফায়ার অর নো সিজফায়ার, দ্য মিডল ইস্ট রিসাফেলিং ইজ নট ইয়েট ডান। বলছে যুদ্ধবিরতি হোক বাছাই নাই হোক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে রিসাফেলিং সেটা কিন্তু এখনো হয়নি, সেটা হওয়া বাকি রয়েছে। কীরকম বাকি রয়েছে? তাহলে কি মধ্যপ্রাচ্যের ওপর থেকে প্রভাব হারাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র? এই কথা আমি আগেও বলেছি, অনেকবার বলেছি
দেখুন, মনে করে দেখুন, আমি শুরুর দিকেই বলতাম যে এই যুদ্ধ একদিন থামবে, একদিন তো অবশ্যই থামবে। কোনো যুদ্ধই দীর্ঘস্থায়ী হয় না, কোনো যুদ্ধই সারা বছর ধরে চলে না, সারা জীবন ধরে চলে না। আর যেদিন এই যুদ্ধ থামবে সেই দিন কিন্তু এই বিশ্বশক্তির ভারসাম্যই বদলে যাবে। কার হাতে কোন প্রভাব থাকবে কেউ জানবে না। আজকে আপনি যেভাবে দেখছেন গোটা বিশ্বকে, যে নজরে দেখছেন, সেই দিন যখন এই যুদ্ধ পুরোপুরি থামবে সেই দিন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না, পুরনো পৃথিবীটাকেই চিনতে পারবেন না। কি বলছে দেখুন, দ্য বেস্ট হোপ ফর সিজফায়ার টক্স ইন পাকিস্তান ইজ দ্যাট বোথ দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড ইরান হ্যাভ স্ট্রং রিজন টু কল এ হোল্ড টু এ war. The biggest obstacle their success is a total absence of trust, no discernible common ground, and the fact that Israel, America's full partner in the war, has hugely escalated its onslaught in Lebanon. পাকিস্তানে এই মুহূর্তে আলোচনা হয়েছে এবং তারপরেও হবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না। 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে সেই যুদ্ধবিরতি যাতে না ভাঙে, অটুট থাকে, সেই জন্যই কিন্তু এই আলোচনা। কিন্তু এই আলোচনার মাঝেই দেখুন বিশ্বাসযোগ্যতার অভাব দেখা যাচ্ছে। আর সেই কারণেই যখন বলা হচ্ছে লেবানন যুদ্ধবিরতির আওতায় রয়েছে, তবুও আমেরিকার ফুল পার্টনার ইসরায়েল সেখানে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। আপনাদের দেখিয়েছি গত এপিসোডে, যখন ইসলামাবাদে আলোচনা চলছে ঠিক একই সময় লেবাননেও হামলা চলছে ইসরায়েলের। এবার দেখুন ডোনাল্ড ট্রাম্প কিভাবে ফেসেছেন। বলছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ অলরেডি স্পিকিং অ্যাবাউট দ্য ওয়ার ইন দ্য পাস্ট টেন্স। তিনি বারবার একাধিকবার বলেছেন যে এই যুদ্ধ আমরা জিতে গেছি, যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা জিতে গেছি, ইরান একটা নতুন দেশ গঠন করার একটা কাজবাজ চলছে। তাই তিনি একাধিকবার বলেছেন যে এই যুদ্ধ এখন পাস্ট টেন্স। হি হ্যাজ ডিক্লেয়ার্ড ভিক্টরি অ্যান্ড নিডস অ্যান এক্সিট। বারবার তিনি বলেছেন আমরা জিতে গেছি এবং এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছি। নট অনলি ডাজ হি হ্যাভ এ স্টেট ভিজিট ফ্রম কিং চার্লস ইন দ্য ডেয়ারি ফর লেটার দিস মান্থ। হ্যাঁ, কিং চার্লসের আসার কথা রয়েছে, ফলোড বাই এ সামিট উইথ চায়নাস প্রেসিডেন্ট শি জিনপিং ইন মেতে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। দেয়ার আর মিড টার্ম ইলেকশনস ইন নভেম্বরে মিড টার্ম ইলেকশনস রয়েছে। আচ্ছা, উইথ আমেরিকান সামার হলিডে সিজন লুমিং, ট্রাম্প অলসো নিডস পেট্রোল প্রাইস টু হল ব্যাক টু হার দেয়ার আর বিফোর হি ওয়েন্ট টু ওয়ার। বলছে এই যে হলিডে সিজন আসতে চলেছে সামারে, সেই তার আগেই কিন্তু আমেরিকাতে পেট্রোলের দাম যেটা ঊর্ধ্বমুখী হয়েছে সেটা কিন্তু নামাতে হবে। সেই লক্ষ্যেও বদ্ধপরিকর থাকতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, ডোনাল্ড ট্রাম্পকে। তারপর কি বলছে, রয়্যাল ভিজিট, হ্যাঁ, কিং চার্লস আসছেন, সামিট পাকিস্তানের সঙ্গে, অ্যান্ড ইলেকশন, ডু নট মিক্স উইথ ওয়ার্স। কখনোই একটা রয়্যাল ভিজিট, একটা ইন্টারন্যাশনাল সামিট, একটা আমেরিকার মতন অত বড় দেশে ইলেকশন, এই সব কিছুর মাঝে যুদ্ধটা খুবই বেমানান লাগে। তাই তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন। তিনি তো ভেবেছিলেন 1-2 দিনে হয়ে যাবে। তিনি সত্যিই জানতেন যে 40 দিন ওভার হয়ে যাবে ইরানকে পরাজিত করতে, তারপরেও ইরান জিতে যাবে এই যুদ্ধে। যেভাবে আফগানিস্তানে মাথা কাটিয়ে আসতে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে, ঠিক একইভাবে ইরান যুদ্ধেও একটা ব্লান্ডার হয়ে দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। তারা কি ভেবেছিল? কখনো ভাবেনি। দেখুন, তারা চাইছে যুদ্ধবিরতি হোক, এই যুদ্ধটা শেষ হয়ে যাক। মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাইছে, ডোনাল্ড ট্রাম্প এখন চাইছে, কিন্তু ইসরায়েল চাইছে না। তাই বলছে কেন আমেরিকা চাইলেও যুদ্ধ বন্ধ হচ্ছে না, সিজফায়ার কেন করতে পারছে না, তার কারণ রয়েছে অনেকগুলো। যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ এখন এক বিশাল উভয় সংকট। একদিকে সামরিক সীমাবদ্ধতা এবং অন্যদিকে অভ্যন্তরীণ অর্থনৈতিক ধস তাদের হাত পা বেঁধে ফেলেছে। যেমন ইগো তো কাজ করে। এর আগে আমি একটা এপিসোড আপনাদের বলেছিলাম, মানে সামরিক দিক থেকে কেউ উচ্চ শক্তি, কেউ কম শক্তিধর দেশ, এরকম দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ হয়, যেমন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়, এরকম সময় ইউক্রেন যাদের কম সামরিক শক্তি রয়েছে তারা কিন্তু মাথা পেতে নিতে পারে, তাদের কোনো অসুবিধা নেই, তাদের ইগো অতটা কাজ করবে না। কিন্তু ইগো কাদের কাজ করবে? রাশিয়ার। তারা মাথা পাতবে না। এখন যদি ইউএস এবং ইরানের সঙ্গে এই যুদ্ধবিরতি হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যে আমাদের শর্ত ইরান মানুক। কিন্তু দেখুন, ইরান, তাদের হারানোর তো আর কিছু নেই, তারা যা হারানোর হারিয়ে ফেলেছে। তাই তারা এইভাবে এই সময় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত মানবে কেন মানবে?
তারা তো যুদ্ধ শুরু করেনি, যুদ্ধ তো শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে কি কথা অনুযায়ী মানে নিয়ম কি বলে, ইরানের শর্তই মার্কিন যুক্তরাষ্ট্রকে মানতে হবে, কিন্তু সেখানেও দ্বিমত কেউ মানতে চাইছে না। প্রথমে দেখে নেওয়া যাক যে ইরানের যে 10 দফা দাবি, মানে ইসলামাবাদের যে কথাবার্তা হলো, সেই কথাবার্তা কি নিয়ে হলো। বলছে পরমাণু সার্বভৌমত্ব, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে স্বীকৃতি দিতে হবে, ইরান এই দাবি করেছে। ইরানের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় কোনো রকম হস্তক্ষেপ করা চলবে না মার্কিন যুক্তরাষ্ট্রকে, সেই দাবি ইসলামাবাদে ইরান করেছে। আর কি, মার্কিন সৈন্য প্রত্যাহার যে দাবি ছিল আগে, এখনও তাও রয়েছে। বলছে পশ্চিম এশিয়ার সমস্ত সামরিক ঘাঁটি ও স্থাপনা থেকে মার্কিন কমব্যাট ফোর্স সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিতে হবে। জানি না মার্কিন যুক্তরাষ্ট্র করবে কিনা, তবে খবর শোনা যাচ্ছে কাতার থেকে ইতিমধ্যেই নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীদের প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়েছে। কতটুকু সত্যি জানি না, তবে ক্ষতিপূরণও তারা চেয়েছে। বলে যুদ্ধের কারণে ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জন্য আনুমানিক $1 ট্রিলিয়ন ক্ষতিপূরণ তারা চেয়েছে এই মুহূর্তে ইরান। আর হরমুজ প্রণালীর কৃতিত্ব, বলছে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ট্রাফিক প্রোটোকল ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণেই থাকবে, এই শর্ত ইরান রেখেছে ইসলামাবাদে। অন্যদিকে ইরানের ওপর আরোপিত যে সমস্ত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা অবিলম্বে এবং স্থায়ীভাবে প্রত্যাহার করতে হবে। এর ফলে ইরান এরপর কি করতে পারবে, তারা বিনা বাধাতেই তারা তাদের তেল রপ্তানি করতে পারবে, তাদের গ্যাস রপ্তানি করতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো রকম স্যাংশন থাকবে না। আচ্ছা, জাতিসংঘের নিশ্চয়তা আর এই যে 10টি শর্ত তারা চাপিয়েছে, যে 10টি শর্ত নিয়ে আলোচনা হয়েছে ইসলামাবাদে, সেই 10টি শর্ত বলেছে মার্কিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে বাধ্যতামূলক কঠোর আইনে প্রণয়ন করতে হবে। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র কি সব মুখ বুজে মেনে নিয়েছে? না, তারাও পাল্টা কিছু শর্ত চাপিয়েছে ইসলামাবাদে দাঁড়িয়ে। যেমন বলছে অবিলম্বে যুদ্ধবিরতি, ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের শত্রুতা অবিলম্বে বন্ধ করতে হবে। আমি জানি না এই দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসছে, তারা তো ইরানকে না বলে ইসরায়েলকে বলতে পারে, ভাই ইসরায়েলই তো বেকার লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, তাই না? দ্বিস্তরীয় চুক্তি, বলছে প্রথম ধাপে 15 থেকে 20 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি, যেটা এখনো চলছে বর্তমান, এবং দ্বিতীয় ধাপে স্থায়ী শান্তির জন্য 45 দিনের দর কষাকষি চলবে। তারা এই 45 দিনের মধ্যে সমস্ত কিছু মিটমাট করে নেবে, সমস্ত সমস্যার সমাধান তারা এই 45 দিনের মধ্যেই করে নেবে, যা এখনো পর্যন্ত 1979 সাল থেকে এই পর্যন্ত কোনোদিনও হয়নি। এবার তা হতে চলেছে, এই আশা তারা দেখিয়েছে। তারপর হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, আন্তর্জাতিক তেলের প্রবাহ স্বাভাবিক করতে ইরানকে অবিলম্বে কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এখানে কিন্তু বিশাল বড় একটা কনফ্লিক্ট রয়েছে। ইরান কিন্তু বরাবর তারা দাবি করে যাচ্ছে হরমুজ প্রণালীর কর্তৃত্ব তাদেরকেই দিতে হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলছে না ভাই, হরমুজ প্রণালী কোনো শর্ত ছাড়াই তোমাদের খুলে দিতে হবে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র, ইরানকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং IAEA এর পূর্ণ নজরদারি মেনে নেবে। ইরান এখানে আপত্তি জানিয়েছে, তারা বলেছে না, আমাদের পরমাণু সার্বভৌমত্ব, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি যেটা চলছে, সেই কর্মসূচিকে তোমাদের স্বীকৃতি দিতে হবে। আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের পরমাণু রাখা, এটা মান্যতা দিতে হবে, কিছু করার নেই। বুঝতে পারছেন? উত্তর কোরিয়া যেমন এখন এই ইরান যুদ্ধকে উদাহরণ দিয়ে তিনি তার নিজস্ব পরমাণুটাকে নর্মালাইজ করার চেষ্টা করছেন, ইরানও ঠিক একই জিনিস করছেন। এই সুযোগে যখন ফাঁদে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক সেই সময় নিজেকে উদ্ধার করার চেষ্টা করছে ইরান, এবং আশা করি ইরান এই কূটনৈতিক চালে সফল হতে চলেছে। আঞ্চলিক ডিএসকেলেশন, ইরান তাদের প্রক্সি গ্রুপগুলোকে যেমন হিজবুল্লাহ, হুতি, হামাস, তাদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে, যারা তাদের ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলা না করে বলে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ঠিক আছে, আমরা হামাস, হুতি, হিজবুল্লাহ এদেরকে আমরা রাজনৈতিক দল হিসেবেই মনে করব। কখন? যখন এরা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে কোনো হামলা করবে না, তখন মনে করব, তার আগে নয়। এটা মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে। আর কি, শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা শিথিল, ইরান যদি মার্কিন শর্তগুলো মেনে নেয় তবেই ধাপে ধাপে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, একেবারেই কিন্তু স্যাংশন তুলে নেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এই বক্তব্য ইসলামাবাদে বসে জানিয়ে এসছে। আর অন্যদিকে বলছে যদি মেনে নেয় শর্ত মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে আমরা ধাপে ধাপে মধ্যপ্রাচ্য থেকে কিন্তু আমাদের সৈন্যকেও প্রত্যাহার করে নেব। তা এখন হচ্ছে না, কখন হবে ভগবান জানে। এবার 4 নম্বরে দেখুন, স্কাই নিউজ বলছে কি, ইউএস রেসপন্স আফটার তেহরান ক্লেমস কি পিস টক এগ্রিমেন্ট। স্কাই নিউজ বলছে যে হ্যাঁ, তেহরান বলছে যে তেহরান যা যা
ক্লেম করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি তাতে রেসপন্ড করেছে। আর অন্যদিকে অ্যাজ সুপ্রিম লিডার্স সেভার ইনজিউরস রিভিল্ড, লেবাননে আরও এক হেজবুল্লাহ নেতা নাকি তাকে মারাত্মকভাবে জখম করেছে ইসরায়েল, এই বক্তব্য উঠে আসছে। দেখুন, যখন এত কিছু করেও কিছু হলো না, পরপর স্ট্রাইক চালিয়েও ইরানকে ধ্বংস করা গেল না, খার্গ আইল্যান্ড থেকে শুরু করে, হ্যাঁ বুঝতে পারছেন, সাউথ পার্স থেকে শুরু করে, নিউক সিটি থেকে শুরু করে ইরানকে যত রকমভাবে জব্দ করা যায়, যত রকমভাবে হামলা করা যায়, সব কিছু করার পরেও যখন কিছু হলো না, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে ট্রুপ পাঠানোর কথা ভাবছে। কেন ভাবতে হচ্ছে, কেন বলছে, কি বললাম গত এপিসোডে আপনাদের বলেছিলাম, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে কিন্তু একটা পরমাণু হামলার একটা সম্ভাবনা রয়েছে। যতই নাকচ করুক হোয়াইট হাউস, ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা, ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল ট্রুথের পোস্ট দেখলে কিন্তু যে কোনো সাধারণ মানুষের এই প্রশ্নই জাগবে মনে। আর সেই কারণেই যখন তারা বলছে যে এবার ইরানে আমরা মার্কিন ট্রুপ পাঠিয়ে দেবো, সেটাও কিন্তু একটা বড় আশঙ্কার বিষয় হয়ে দাঁড়ায়। দেখুন, এই মুহূর্তে আগে দেখিয়ে দিই আল জাজিরার একটি সুন্দর প্রেজেন্টেশন, গ্রাফিক্স প্রেজেন্টেশন, যেখানে তারা বলছে এই যে লাল কালারে একদম ইউএস বেস রয়েছে এবং হলুদ কালারে যেখানে ইউএস বেস নেই তবুও সেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। দেখে নিতে পারেন কোথায় কোথায় রয়েছে। টার্কি থেকে শুরু করে, সাইপ্রাস থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, জর্ডান, ইরাক, লেবানন, ইসরায়েল, অকুপাইড ওয়েস্ট গাজা, ওয়েস্ট ব্যাংক, ইজিপ্ট, আচ্ছা, সৌদি আরবিয়া, বাহারিন, কাতার, ইউনাইটেড স্টেট, ওমান, ইয়েমেন, বিজিউতি, সব জায়গায়, প্রতিটা দেখুন মধ্যপ্রাচ্যের প্রতিটা জায়গায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা এই এখনো মোতায়েন রয়েছে, এখনো মোতায়েন রয়েছে। তাই ভয় কিন্তু একটা রয়েছে, যে কোনো সময় এই সমস্ত সেনাগুলোকে কিন্তু এদিকে ঢুকিয়ে দেওয়া হলেও হতে পারে। যদিও সবচেয়ে বড় ইরানের এই জায়গাটা যে পাহাড় রয়েছে, এই পাহাড়টা কিন্তু ইরানের একটা বিশাল বড় গার্ডওয়াল, এই জায়গা থেকে কোনো রকম মার্কিন সেনা ঢুকতে পারবে না, এটুকু মনে করা যেতেই পারে। যেমন দেখুন বলছে, ভৌগোলিক ও সামরিক সীমাবদ্ধতা কেন বিমান হামলায় যথেষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। এত বিমান হামলা করার পরেও ইরানকে দমাতে পারিনি, তাই তারা এবার ভাবছে যে কীভাবে মার্কিন সেনা ঢোকানো যায়। বলছে এয়ার স্ট্রাইকের ব্যর্থতা, পেন্টাগন দাবি করলেও ইরানের মিসাইল ক্ষমতা বা ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি এখনও। আর যেই দম নিয়ে ইরান কথা বলছে ইসলামাবাদে, সেটাই তো বোঝা যায় না। ইরান যতই মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করুক তাদেরকে পুরো ধূলিসাৎ করে দিয়েছি, এই করে দিয়েছি, সেই করে দিয়েছি, তাহলে কেন অত দূর থেকে ছুটে আসতে হচ্ছে ইসলামাবাদে শান্তি চুক্তি করার জন্য, ইরানের কাছে মাথা ঝোকাতে হচ্ছে কেন? তার বড় কারণ হচ্ছে এটাই যে এখনো পর্যন্ত ইরানকে ধ্বংস করা যায়নি। ধ্বংস তো দূরের কথা, 1 থেকে 2% ইরানকে ক্ষতি এখনো করতে পারেনি। ইরানের যা মিসাইল ক্ষমতা রয়েছে, ভূগর্ভস্থ মিসাইল সিটির যা রয়েছে, সমস্তই কিছু এখনো অনেকটাই অক্ষত রয়েছে। বলছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন বোমারু বিমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই তারা এবার স্থলপথে সেনা পাঠানোর একটা ঝুঁকি নিচ্ছে। বলছে ভৌগোলিক চ্যালেঞ্জ কি রয়েছে, বলছে ইরানের জ্যাগ্রস পর্বতমালা, এই যে জায়গাটা দেখালাম, এই জায়গাটা, এবং পাহাড়ি দুর্গম এলাকা পার হয়ে স্থলপথে আক্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতিহাস বলে এই ভৌগোলিক সুবিধা ইরানকে সবসময় বাড়তি প্রতিরক্ষা দিয়ে এসেছে। ইরাক যুদ্ধ আপনারা সেই জিনিস দেখেছেন। সৈন্য সংখ্যার অপ্রতুলতা, বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা প্রায় 50,000 মার্কিন সেনা দিয়ে ইরানের মতো বিশাল দেশ দখল করা প্রায় অসম্ভব। ভিয়েতনাম বা আফগানিস্তানের অভিজ্ঞতার নিরিখে এই বাহিনী অত্যন্ত সামান্য। আফগানিস্তান, ভিয়েতনামে আরও অনেক সংখ্যক ট্রুপ তারা পাঠিয়েছিল, তাও তাদের কিছু হয়নি, মানে জয় তারা ছিনিয়ে আনতে পারেনি। আর ইরানে মাত্র 50,000 মার্কিন ট্রুপ পাঠিয়ে ভাবছে আমরা ইরানকে ধ্বংস করে দিতে পারবো, এটা অত সহজ কথা নয়। খার্গ আইল্যান্ড, বলছে খার্গ আইল্যান্ড দখলের পরিকল্পনাও রয়েছে। ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে তাদের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড দখলের কথা ভাবছে আমেরিকা। তবে ইরানের ড্রোন নৌবাহিনীর প্রতিরোধের কারণে তা সফল করা যাচ্ছে না। বুঝতে পারছেন, খার্গ আইল্যান্ডটা ঠিক এই জায়গাটা করে আছে, ঠিক এই জায়গাটা করে তারা চেষ্টা করেও পারছে না এখনো পর্যন্ত। প্রায় 20-25 দিন হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই একদিন করে বলেন যে খার্গ আইল্যান্ড আমরা দখল করে নেব, কিন্তু তারা এখনো ব্যর্থ। কেন ব্যর্থ? তার কারণ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং ড্রোনের ক্ষমতা এবং মিসাইলের ক্ষমতা। দেখুন, এবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র, এই জায়গাটা একটা বড় সড়ো পয়েন্ট রয়েছে যেটা আপনাদের আমি পড়ে শোনাবো। এই অবস্থায় দাঁড়িয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত শর্ত মেনে নেয় এবং তারা যদি এখন এই ইরান যুদ্ধটাকে একদম সেকেন্ডারি করে
প্রাথমিকভাবে তারা যদি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেয়, তাহলে তো তাদের মধ্যপ্রাচ্যকে হাতছাড়া করতে হবে। কেন বলছি দেখুন, বলছে পেট্রোডলার সংকট ও বিশ্ব অর্থনীতির ঝুঁকি। জিসিসি দেশগুলো যেমন সৌদি আরব, কাতার, কুয়েতের মতো দেশগুলো দীর্ঘকাল মার্কিন সুরক্ষার ওপর নির্ভরশীল ছিল। এখন যখন ইরান তাদের ওপর প্রতিনিয়ত বোমাবর্ষণ করেছে যুদ্ধবিরতির আগে পর্যন্ত, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অভয় দিতে পারেনি। আর সেই কারণে তারাও কিন্তু আশঙ্কায় রয়েছে যে আমরা এই আমেরিকার সঙ্গে থাকলে একদিন শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব ইরানের কাছে। তার চেয়ে বরং আমরা ইরানের প্রভাবটাকেই মেনে নিই ভাই, মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়েন। বলছে কি, আমেরিকা যদি এই সংঘাত থেকে সরে যায় তবে এই দেশগুলো দ্রুত ইরানের প্রভাব বলয়ে চলে যাবে, কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কত ক্ষমতা দেখে নিয়েছে আর ইরানের কত ক্ষমতা সেটাও তারা দেখে নিয়েছে। আর অন্যদিকে এই মুহূর্তে আপনাদের বলে রেখেছি, ইরান যতটুকু তেল রপ্তানি করছে পুরোটাই কিন্তু ওয়ানে করছে, চাইনিজ মুদ্রায়। ডলারের প্রভাব কমছে। আর অন্যদিকে এই যে সৌদি, কাতার, কুয়েত, আরব আমিরাত, সেখান থেকে তো তেল প্রায় রপ্তানি শূন্য হয়ে গিয়েছে। আর সেই জন্য তারা ডলারও কামাতে পারছে না। ডলারে এখন মধ্যপ্রাচ্যে ব্যবসা হচ্ছে না বললেই চলে। আর সেই জায়গা থেকে ডলারের পতন এবং ঋণের বোঝা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি তেলের বিনিময়ে ডলার ব্যবহার বন্ধ করে দেওয়া হয়, যদি নিয়ে নেয়, কি বলবে? মধ্যপ্রাচ্যের যদি ইরানের প্রভাব হয়ে যায়, তখন ইরানের কথা মতন চিনি তো চালাবে, তাই না? আমি কিন্তু বলেছিলাম গত পরশু দিনের এপিসোডে আপনাদের আমি বলেছিলাম যে এই যুদ্ধ যখন চলছে তখনও চীনের ফায়দা, এবং যুদ্ধ যদি ইরানের শর্ত অনুযায়ী বিরতি হয় সেখানেও কিন্তু চীনের ফায়দা হচ্ছে এই জায়গায়। ডলারের প্রভাব কমবে, ইউয়ানের ব্যবহার বাড়বে। তখন কি বলছে, বিকল্প মুদ্রা তারা গ্রহণ করবে মধ্যপ্রাচ্যের দেশগুলি, তবে বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের ভ্যালু দ্রুত কমে যাবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র 38 ট্রিলিয়ন ডলারের ঋণে জর্জরিত আমেরিকার অর্থনীতি এতে পুরোপুরি ধসে পড়তে বাধ্য। বুঝতে পারছেন? ওই যে ভবিষ্যৎবাণী চাইনিজ জ্যোতিষীর মিলে যাচ্ছে, হুবহু মিলে যাচ্ছে। তারপর কি রয়েছে এই মুহূর্তের বর্তমান অবস্থা, যুদ্ধের মাঝেও ইরানের অর্থনৈতিক লাভ। একটি এপিসোড আপনাদের জানিয়েছিলাম এই যুদ্ধের মাধ্যমে ইরানের তো ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তাদের কিন্তু তেল রপ্তানি আগামী দিনে বেড়ে যাবে। আর সবচেয়ে বড় লাভ ইরানের যেটা হয়েছে সেটা হচ্ছে হরমুজ প্রণালীর কর্তৃত্ব তারা পেয়ে গেল, এক প্রকার পেয়ে গেল বলতে গেলে। বলছে টোল ট্যাক্স আদায়, স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাওয়া প্রতিটি জাহাজ থেকে ইরান প্রায় $2 মিলিয়ন পর্যন্ত চার্জ নিচ্ছে বলে জানা যাচ্ছে। বছরে 3000 জাহাজ এইখান থেকে যায় এবং $60 বিলিয়ন পৌঁছতে পারে, তাদের জিডিপি হতে পারে 5% বেশি। আর অন্যদিকে ইয়েমেনের হুতিদের মাধ্যমে লোহিত সাগরের বাবেল মানদ্বীপ রুটটিও ইরান নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, যা বিশ্ববাজারের প্রায় 12% নিয়ন্ত্রণ করে। এদিক থেকে হরমুজ প্রণালী থেকে 20% তেল যায় গোটা বিশ্বে, আর ওদিক থেকে বাবল আল মানদ্বীপ সেখান থেকে যায় হচ্ছে 12%। বুঝতে পারছেন? যদি গোটা বিশ্বের 32% ট্রানজিট নিজেদের দখলে নিয়ে নেওয়া যায়, তাহলে ইরান এই মুহূর্তে কত বড় শক্তিশালী দেশ হতে চলেছে এই যুদ্ধবিরতি হওয়ার পর। মানে পুরোপুরি যখন যুদ্ধবিরতি হবে তারপর, সেটা কিন্তু এখনই আন্দাজ করা যাচ্ছে। তাই মনে হয় না মার্কিন যুক্তরাষ্ট্র এইভাবে হার মেনে নেবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আগামীতে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে আবারও আসব। এখন এই পর্যন্তই। যদি এই এপিসোডটি মনে হয় যুক্তিযুক্ত, তথ্য নির্ভর বিশ্লেষণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্টে জানাবেন আপনার মূল্যবান বক্তব্য এবং লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লাস নিউজ 24x7 রণক্ষেত্রের পরবর্তী এপিসোডের নোটিফিকেশন পেতে গেলে অবশ্যই বেল আইকনে আপনাকে টিক দিতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।